প্রত্যেক রমজান মাসে মানুষ রোজা পালন নিয়ে বা সওম পালন বা সংযম পালনের ক্ষেত্রে কোনো না কোনো বাধা বিপত্তির মুখে পড়ছে। তাদের আকর্ষণটা, আগ্রহটা সওম পালনের দিকে বা ইবাদতের দিকে আকৃষ্ট থাকার চেয়েও অন্য দিকে ডাইভার্ট হয়ে যাচ্ছে। কখনো বিশ্বকাপ খেলা থাকবে কিংবা কখনো বিশ্বকাপ খেলা না থাকলেও এমন জনপ্রিয় খেলা থাকবে যেগুলো নিয়ে মানুষ প্রচুর আলোচনা করবে। মানে খেলা দেখার প্রতি তাদের উন্মাদনা থাকবে, অথবা ইসরায়েল ফিলিস্তিনের উপর আক্রমণ করবে, মানুষ সেই আক্রমণ নিয়ে ব্যতিব্যস্ত থাকবে, অথবা ইরান ইসরায়েল যুদ্ধ হবে। মানে কোনো না কোনো একটা ইস্যু এমন ভাবে আসবে যে মানুষ সেইটা নিয়ে ব্যস্ত থাকবে। আর যদি কিছুও না হয় তাহলে বাংলাদেশে 8 রাকাত তারাবি না 20 রাকাত তারাবি এইটা নিয়ে মারামারি শুরু হয়ে যাবে, ঝগড়া বিবাদ শুরু হয়ে যাবে। কে কার বাড়ি ইফতার পাঠাইলো কি পাঠাইলো না, পাঠানোটা ঠিক কি ব্যাঠিক। অর্থাৎ সারা জীবন তারা ফ্রিজ থেকে শুরু করে আলমারি, কাপড় চোপড়, হ্যান ত্যান, মানে নানান জিনিসপত্র দেয়, ছেলে মেয়ের বাড়িতে আনা নেওয়া করে, বা কিন্তু হঠাৎ করেই রোজার মধ্যে শুরু হয়ে যায় ইফতারি দেওয়া নিয়ে যত রকমের গ্যাঞ্জাম। কেন দিচ্ছে, দিতে হচ্ছে কেন, এই জুলুম বন্ধ করেন। মানে এতদিনকার যে জুলুম সারা বছরে, সেটা জুলুম না, এই ইফতারি দেওয়াটাই আসলে বড় ধরনের জুলুম হয়ে যায়। আবার যার সারা জীবন একটা মানুষকে খাওয়াইতে পারে, তারা আবার দেখি যে ইফতারির সময় ইফতারি না নিলেই তাদের চলে না। তো এগুলো হচ্ছে নানা ধরনের বিতর্ক মানুষের মাঝে সৃষ্টি করে, বিতর্ক দিয়ে মানুষের আসল ফোকাসিং থেকে তাদেরকে সরিয়ে নেওয়ার একটা কৌশল। এবার আমরা পেলাম এবার যেটি আমরা পেলাম সেটি হচ্ছে ধর্ষণের একটা টেকনিক। বিভিন্ন জায়গায় ধর্ষণ হচ্ছে, মানুষ খুন হচ্ছে, শিশু ধর্ষণ হচ্ছে, এবং খুব আকর্ষণীয় কিছু ঘটনা ঘটছে। এবার দেখলাম একটা ছোট বাচ্চাকে হত্যা করা হয়েছে, তাকে জবাই করে হত্যার চেষ্টা করা হয়েছে, গলা কাটার চেষ্টা করা হয়েছে, পারে নাই, জঙ্গলের মধ্যে সে হেঁটে বেড়াচ্ছে। শিরোনামটা এমন ভাবে দিয়েছে মনে হয় যেন কোনো হরর ফিল্ম। গলা কাটা শিশু হেঁটে বেড়াচ্ছে, কি এক অদ্ভুত জিনিস, মনে হয় যেন গলাটা কেটে ফেলে দিছে, একটা মুন্ডহীন মানুষ হেঁটে বেড়াচ্ছে। ভিউ ব্যবসায়ীরা এইভাবে শিরোনাম করে মানুষকে প্রতারিত করছে। আমি বলবো এটা প্রতারণা করা, কারণ শিরোনামের সঙ্গে আসলে ঘটনার সেই রকম নয়। একটা বাচ্চাকে হত্যা করার চেষ্টা করা হয়েছে, এটা আসলে কোনো হরর ফিল্ম না। যাই হোক, তো এইরকম অনেক কিছু দিয়েই আমাদের এবারকার রমজান সওম পালন, আমাদের এবাদতের মাসটাকে ধ্বংস করে দেওয়া হয়েছে। এখন যেটি আমাদের কাছে সবচেয়ে বেশি আলোচ্য বিষয়, সেটি হয়ে গেছে ইরান ইসরায়েল যুদ্ধ। যখনই ইরান ইসরায়েল যুদ্ধ বাঁধে তখনই আমার খুব হাসি পায়। হাসি পায় কারণ ইরান সম্পর্কে আমার একটা স্টাডি আছে, ইসরায়েল সম্পর্কে আমার একটা স্টাডি আছে। আমি আমার স্টাডি সাধারণত প্রকাশ করি না, কখনো ফেসবুকে প্রকাশ করলেও এত বেশি গালি খাই যে আর এটা প্রকাশ করার সাহস হয় না। তো আমি আজকে আমার কিছু স্টাডি আপনাদের সামনে তুলে ধরবো, বাট আপনাদের ইগো যেন হার্ট না হয়, বা আপনাদের মাথায় যেন, বা আপনাদের এতদিনকার চিন্তায় যেন আঘাত না লাগে, সেটির দিকে আমি খেয়াল রাখার চেষ্টা করব। বাট আমার কথা হচ্ছে যে আমি যাই কিছু বলি, আমাকে গালাগাল দেওয়ার আগে আপনারা বিষয়গুলোকে চিন্তা করবেন। দ্বিমত থাকলে অবশ্যই দ্বিমত করবেন। আমি আপনাদের দ্বিমতকে অবশ্যই প্রাণ ভরে গ্রহণ করবো, আন্তরিকতার সাথে গ্রহণ করব। কিন্তু আমার কথা হচ্ছে যে যেভাবে দেখছেন সেইভাবেও দেখতে পারেন, আবার নতুন করে চিন্তাও আপনারা করতে পারেন, কিছু চিন্তার খোরাক আপনাদের হতে পারে। যাই হোক, তো আমরা সেই আলোচনার দিকে যাব। এখন যে ইসরায়েল এবং ইরানের দ্বন্দ্ব চলছে, আমি এটাকে দ্বন্দ্ব বলছি কারণ এটা এখনো যুদ্ধ হিসেবে যুক্ত হয়নি বা যুদ্ধ হিসেবে শুরু হয়নি। আমরা দেখলাম ইসরায়েল উপযাচক হয়ে ইচ্ছাপূর্বক ইরানে হামলা করেছে, এবং তাদের কোনো দেশে হামলা করতে, বিশেষ করে ইরানের উপর কিংবা ফিলিস্তিনের উপর হামলা করতে তাদের কোনো কারণ লাগে না। কারণটা সাধারণত যে আন্তর্জাতিক আদালত বা আন্তর্জাতিক বিশ্ব বা মোড়লদের কাছে দেখাতে হয়, সেই মোড়লরা তাদের পকেটে থাকে, ইসরায়েলের পকেটে থাকে। আমেরিকা ইসরায়েলের বিরুদ্ধে কখনো কিছু করে না, কিছু বলেও না। আবার ইরানকেও আমরা দেখছি যে আমার জন্মের পর থেকেই আমি দেখে আসছি, জন্মের কথাটা বলে আমি, কারণ আমার জন্মের সময়টা আর ইরানের অভ্যুত্থানের সময়টা বা ইসলামী বিপ্লবের সময়টা আহ, একই সময়। তো আমি তখন থেকেই, যদিও আমি তখন বুদ্ধি তো আর হয়নি, যখন থেকে বুদ্ধি হয়েছে তখন থেকে দেখে আসছি ইরান আমেরিকার বিরুদ্ধে, ইরান ইসরায়েলের বিরুদ্ধে, ইরান একটি ইসলামী রাষ্ট্র। কিন্তু ধীরে ধীরে আমার এই ধারণাগুলো কিভাবে পরিবর্তন হলো, আজকে আমি আপনাদের সাথে সেই বিষয়টা শেয়ার করব। এই পর্বটা বড় হতে পারে, আপনাদের একটু ধৈর্য ধরে আমাদের সঙ্গে থাকতে হবে। তো এইবার যখন
ইরানের সাথে ইসরায়েল যখন ইরানে হামলা করলো, আমরা দেখলাম যে ইরান আসলে পাল্টা তেমন বড় কোনো হামলা করেনি বা করতে পারেনি বা করছে না। কারণটা হতে পারে যে যুদ্ধ বেঁধে যাবে। কিন্তু এর আগে যখন হামলাটা হয়েছে তখন আমরা দেখলাম যে ইরান এই করবে সেই করবে অনেক বড় বড় কথা বলেছে। আমি আবার তখনও খুব অট্টহাসির সাথেই বলেছি যে এই যুদ্ধ 15 দিনও টিকবে না, থেমে যাবে। এবং অনেকে আমাকে সেখানেও খুব বাদ প্রতিবাদ করেছে, কিন্তু আসলেও যুদ্ধটা 15 দিনও টেকে নেই। আমরা কখনোই দেখিনি, এত বছরেও আমরা কখনো দেখিনি ইরান ইসরায়েলের বড় ধরনের কোনো যুদ্ধ হয়েছে কিংবা আমেরিকা ইরানের সঙ্গে কোনো বড় ধরনের যুদ্ধ হয়েছে। কিন্তু এই যুদ্ধের উন্মাদনা আমরা ছোটবেলা থেকে উপভোগ করে আসছি। এর মাঝখানে অনেক যুদ্ধ হয়ে গেছে, লিবিয়া দখল হয়ে গেছে, লিবিয়ার যুদ্ধ হয়েছে, ইয়েমেন ধ্বংস হয়ে গেছে, সিরিয়াতে প্রায় 10 থেকে 13 বছরের যুদ্ধ হয়েছে। সেখানে সিরিয়া এবং ইয়েমেন মিলে প্রায় 10 লক্ষ মুসলমানকে হত্যা করা হয়েছে। এবং আমরা আহ, এটা বলতে দ্বিধা নেই যে সেই হত্যাকাণ্ডের দায় যদি আমাদের দিতে হয়, তাহলে আমরা কাকে দিব আমরা জানি না। কিন্তু আমরা দেখেছি যে সিরিয়ায় আসাদ সরকারকে টিকিয়ে রাখতে একচ্ছত্রভাবে এখানে কাজ করেছে ইরান, সর্বাত্মক সহযোগিতা করেছে ইরান, আসাদ সরকারকে টিকিয়ে রেখেছিল ইরান, এবং ইয়েমেনে হুতিদেরকে সাহায্য করছে ইরান। অর্থাৎ ইরানের সাহায্য নিয়ে এই রাষ্ট্রগুলো যুগ যুগ ধরে যুদ্ধে অবতীর্ণ, যুগ যুগ ধরে যুদ্ধে অবতীর্ণ রাষ্ট্রগুলোর ভিতর এরাই ধ্বংস হচ্ছে, এরাই মারা যাচ্ছে। কিন্তু এইরকম ক্ষয়ক্ষতির কোন যুদ্ধ আজ পর্যন্ত আমরা ইরানের সঙ্গে অন্য কারো হতে দেখিনি। ব্যাপারটা খেয়াল করবেন, ইরানের সহযোগিতা নিয়ে ফিলিস্তিন যুদ্ধ করছে যুগ যুগ ধরে। ইরানের সহযোগিতা নিয়ে আসাদ টিকে ছিল 12 বছর ধরে, এবং 12 বছর সে হত্যাযজ্ঞ চালিয়েছে। প্রায় 10 লক্ষের বেশি মানুষ মারা গেছে এই কয়েক বছরে এই সিরিয়া এবং ইয়েমেনকে ঘিরে। ইয়েমেনও সেম, তারা যুদ্ধ করছে, হিজবুল্লাহ যুদ্ধ করছে ইরানের সহযোগিতা নিয়ে, লেবানন, তারপরে লিবিয়া ধ্বংস হয়ে গেছে। ইরাক, সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে ইরাক ধ্বংস করলো আমেরিকা, কিন্তু সেখানে রণতীতি ছিল কাদের, সহযোগিতা ছিল কাদের, ইরানের। আবার দেখেন, ইরাক দখল করলো আমেরিকা, সেখানে সাদ্দামকে হটিয়ে, সাদ্দাম ছিল সুন্নি, আপনি আমি যেমন সুন্নি এরকম সুন্নি ছিল সাদ্দাম হোসেন, তাকে সরিয়ে কাকে ক্ষমতায় দেওয়া হলো, নূর ই মালিকি নামক একজন শাসককে, যিনি ছিলেন শিয়া। অর্থাৎ ইরানের হয়ে আমেরিকা রাষ্ট্রটা দখল করে ইরানকে শাসন করতে দিয়েছেন বা শিয়াদেরকে শাসন করতে দিয়েছেন। তাহলে যুদ্ধটা কে করলো, ইরান নাকি আমেরিকা? আমি এখানে কোনো ডিসাইডিং কথা বলতে চাই না, আমি শুধু বলবো আপনারা চিন্তা করবেন। সিরিয়ায় আসাদের হয়ে তাহলে যুদ্ধটা করলো কে, ইরান নাকি আসাদ সরকার? মারলো কাদেরকে, মুসলমানদেরকে নাকি কাফেরদেরকে? আসাদ সরকারের যুদ্ধে ইরানের সহযোগিতায় যে যুদ্ধ তিনি 12 বছর করলেন, সেই 12 বছর যুদ্ধে যারা মারা গেল তাদের মৃত্যুর জন্য দায়ী কে, ইরান নাকি যারা সিরিয়ার সেই মুক্তিকামীরা? হুতিদের বিদ্রোহটার মদদ দিয়েছে কে? এখন আপনারা বলবেন তাহলে ফিলিস্তিনেও আমরা দেখছি একের পর এক ফিলিস্তিনিদের লাশ পড়ছে। ইসরায়েলের কেন নয়? আসাদকে যখন ইরান সহযোগিতা করেছে তখন আসাদ কিন্তু 12 বছর টিকে ছিল এবং অপর পক্ষের উপর গণহত্যা চালিয়েছে। কিন্তু যখন ফিলিস্তিনে আমরা দেখছি ইরান পক্ষে আছে, কিন্তু ইসরায়েলের উপর তারা কোনো আগ্রাসন বা বড় ধরনের হামলা চালাতে পারছে না। দুইটা একই শক্তি নিয়ে দুইটা দল, দুইটা গোষ্ঠী বা দুইটা দেশ যুদ্ধ করছে, একজন পরাজিত হচ্ছে, আরেকজন জয়ী হচ্ছে। হ্যাঁ, সর্বশেষ আসাদের ওখানেও ইরান পরাজিত হয়েছে। এখন আসি, এগুলো চিন্তার মধ্যে আপনাদের রাখার জন্য বলছি। এখন আমরা যেটা ভাববো সেটা হচ্ছে যে এখন যে যুদ্ধটা হচ্ছে সেই যুদ্ধের আসলে মূল কারণটা কি হতে পারে। মূল কারণ কখনোই আমরা যেটা বলবো সেটাই যে সত্যিকারের কারণ সেটা আমরা নিশ্চয়তা দিতে পারবো না, কিন্তু আমাদের অ্যানালিসিস বলছে অনেকগুলো কারণ আছে। অনেক গবেষক, অনেক বিশ্লেষক অনেকভাবে বিশ্লেষণ করেছেন, কিন্তু আমার কাছে মনে হয়েছে এই যুদ্ধটার একমাত্র বা প্রধান কারণ যদি হয়ে থাকে, একমাত্র বলছি না, দুঃখিত, প্রধান কারণ ট্রাম্পের অর্থনৈতিক লিপ্সা। আমরা জানি যে এই মধ্যপ্রাচ্য বা এই কেন্দ্রিক যত যুদ্ধ হয়, যুদ্ধের মূল টার্গেট কিন্তু রাষ্ট্র দখল বা দেশ দখল না। হ্যাঁ, ইরান এমন একটা মানে এমন কোন রাষ্ট্র না যেটা দখল করে, বা এমন কোন অর্থনৈতিক দেশও নয় যেটা দখল করে আমেরিকার অনেক লাভ হবে বা ইসরায়েলের কোনো লাভ হবে, খুব বড় লাভ হবে, বরং ঋণে জর্জরিত একটা দেশ, অর্থনৈতিক অবস্থা খুবই টালমাটাল একটা দেশ। তো এটা দখল করে আসলে খুব বেশি তাদের ফায়দা না। আর তাদের এমন কোনো সম্পদও নেই যে সম্পদ দিয়ে আমেরিকা ধনী হয়ে যাবে।
তাহলে যুদ্ধটা আসলে কেন? অর্থের জন্যই, কিন্তু তাহলে ইরানের সঙ্গে কেন? ইরানের সঙ্গে যুদ্ধের মূল কারণটা হচ্ছে, আপনারা খেয়াল করবেন, খুব সম্প্রতি মাস ৬ আগে হতে পারে যে সৌদি আরবের সঙ্গে পেট্রোডলারের একটা চুক্তি ছিল আমেরিকার। সেই চুক্তিটা ৮০ বছর যাবৎ চলছে। যদি সাল বলি, ১৯৭৪ সাল থেকে সম্ভবত, সরি ১৯০০ না ৭৪ না, আরো আগে থেকে, অর্থাৎ মোট কথা হচ্ছে যে প্রায় ৮০ বছরের একটা চুক্তি তাদের ছিল। হ্যাঁ, তো এই যে চুক্তিটা ছিল পেট্রোডলারটা, অর্থাৎ সৌদি আরব তাদের পেট্রোল ডলার ছাড়া আর কোনো বিনিময়ের মাধ্যমে বিক্রি করতে পারবে না। এটার নাম হচ্ছে পেট্রোডলার। এই ৮০ বছরের জন্য চুক্তি করে তারা এটাকে একচ্ছত্রভাবে কিনে নিয়েছিল। যে কারণে সৌদি আরব এই মানে এই তেল খনিজ সম্পদ অন্য কোনো দেশের কাছে বিক্রি করতে পারছিল না চুক্তির কারণে। ৮০ বছরের এই চুক্তিটা আর নবায়ন করেনি সৌদি আরব। বিষয়টা খুব ভালোভাবে খেয়াল করবেন। এখন যদি সৌদি আরবের মানে তেল যদি ডলার ছাড়া বিক্রি করে, আপনি সৌদি আরব থেকে যে কেউ তেল কিনতে পারবে, কিন্তু কিনতে হবে ডলার দিয়ে। তার মানে হচ্ছে তাকে আগে ডলার কিনতে হবে, তারপর ডলারে পে করতে হবে। তার মানে কি, লাভবান হচ্ছে তেল বিক্রি করছে সৌদি আরব, কিন্তু লাভবান হচ্ছে আমেরিকা। ইরান মানে সৌদি আরব থেকে ধরেন তেল কিনবে চীন, তাহলে চীন কি করবে? ডলার দিয়ে কিনতে হবে। চীনকে আদৌ ডলার বিক্রি করবে কিনা সেটা একটা বড় ব্যাপার, অর্থাৎ চীন হয়তো কিনতেই পারবে না, অন্য কোনো দেশের মাধ্যমে কিনতে হবে তাকে। তো এই যে ডলার হয়ে এই যে চুক্তিটার কারণে বিশাল একটা বেনিফিট পাচ্ছিল কে? আমেরিকা। এই চুক্তিটা সৌদি আরব সিদ্ধান্ত নিয়েছে আর নবায়ন করবে না। আপনারা কি এই খবরটা জানেন? আমার ধারণা আপনারা জানেন না। কারণটা হচ্ছে, সৌদি আরব যখন আমেরিকার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়, আমেরিকার করাল গ্রাস থেকে বের হয়ে আসার চেষ্টা করে, সৌদি আরবের যদি কোনো ইতিবাচক খবর থাকে তাহলে সেটি আপনাদের সামনে কখনোই আসবে না। ইহুদি বান্ধব মিডিয়া আপনাদেরকে এটা কখনো আসতে দেবে না। আমি গত পর্বে বলেছিলাম যে পুরো বিশ্বের মিডিয়া দখল হয়েছে ইহুদিদের হাতে, পুরো মেকানিজম তাদের দখলে, পুরো সাংবাদিকতা বিভাগ তাদের হাতে, সাংবাদিকতার ইথিক্স থেকে শুরু করে সবকিছু তাদের তৈরি করা। আপনারা এর মধ্য থেকে কোনোভাবেই বের হতে পারবেন না, আমরা কোনোভাবে এর মধ্য থেকে বের হতে পারি না। সো এই যে সৌদি আরব আমেরিকার পাপেটগিরি থেকে বের হওয়ার চেষ্টা করেছে অলরেডি, তারা এই চুক্তি নবায়ন করা মানে করবে না বলে অস্বীকার করেছে এবং ঘোষণা দিয়ে দিয়েছে তারা করবে না। এখন তারা চীনের যে মুদ্রা আছে, ইউরো মুদ্রা, অন্য যে কোনো মুদ্রায় তাদের এই পেট্রোলিয়াম, হ্যাঁ, বা পেট্রোল বা তেল খনিজ সম্পদ বিক্রি করতে পারবে। তাহলে কি হবে? আমেরিকা শুধু ডলারের কারণে পুরো বিশ্বে সৌদি আরব যত তেল বিক্রি করতো তার যেমন একটা বেনিফিট পেত, এই বিশাল অর্থ ভান্ডার থেকে সে বঞ্চিত হচ্ছে। তাহলে তাকে কি করতে হবে? এখন যেটা করতে হবে সেটা হচ্ছে সৌদিকে ধরতে হবে। সৌদিকে কে ধরবে? আমেরিকা যদি সরাসরি সৌদির উপর আক্রমণ করে, হামলা করে বা কিছু করে, এক তো তার নৈতিক ভিত্তি নাই, দ্বিতীয়ত হচ্ছে পুরো মুসলিম বিশ্ব বা পেট্রোলিয়াম যাদের কাছে আছে, খনিজ সম্পদ আছে, সবাই সৌদি যেহেতু কাবা, এই কাবা, সৌদিতে হামলা মানে কাবার উপর হামলা। সো সারা বিশ্বের মুসলমানরা, মুসলিম দেশগুলো, সে যে মতের হোক না কেন, অবশ্যই সৌদির পাশে দাঁড়াবে। মিডিয়া যত অপপ্রচার করুক, সৌদির উপর হামলা হলে মানুষ পাশে দাঁড়াবে। যদি আমরা কিছু বাঙ্গু মুসলিম দেখছি যারা সৌদি আরবের উপর হামলা হলে আলহামদুলিল্লাহ বলে। সৌদির উপর হামলা মানে তারা মনে করে সৌদি একটা রাষ্ট্র, সৌদি রাজতন্ত্রের উপর হামলা হচ্ছে। নো, নেভার। সৌদি এমন একটি জায়গা, সেটি নাম যেভাবেই হোক না কেন, যেখানে মক্কা আছে, যেখানে কাবা শরীফ আছে, যেখানে মুসলমানদের ঐক্যবদ্ধ হওয়ার জন্য ফরজ করে দেওয়া হয়েছে। সো সৌদি আরবকে আপনি যে মাত্রায় মিডিয়ার কথা শুনে ঘৃণা করেন না কেন, আপনার সেই ঘৃণার সাথে কিন্তু আস্তে আস্তে করে আপনার ইমানের ভেতর মুনাফিকি ঢুকতেছে। সৌদিকে গালি দিতে গিয়ে আপনি শেষ পর্যন্ত আপনার সেই গালি গিয়ে কাবাকে হিট করতেছে। আপনি কাবা শরীফ জিয়ারত করতে গিয়ে আপনার সেই মনস্তত্ত্ব কাজ করতেছে, যারে সৌদি তো খারাপ, সৌদির এটা খারাপ ওটা খারাপ, শেষ পর্যন্ত খুব বেশি দূরে না হয়তো আপনি কাবাকেও গালি দিতে শুরু করবেন। এবং আমি অনেক মুসলমানকে বলতে শুনেছি যে কাবা রক্ষার চেয়েও মুকাদ্দাস বাইতুল মুকাদ্দাসের জন্য তাদের প্রেম বেশি। যেই বাইতুল মুকাদ্দাস প্রথম কেবলা ছিল, কেবলা থেকে সরিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কাবামুখী করা হয়েছে।
এখনো কিছু মানুষ বাইতুল মুকাদ্দাস কেন্দ্রিক থাকতে আগ্রহী। বাইতুল মুকাদ্দাস পবিত্র জায়গা, সেটা উদ্ধার করতে হবে এক জিনিস, কিন্তু কাবার চেয়ে যখন এটাকে বেশি গুরুত্ব দেওয়া হবে, ফরজের চেয়ে যখন সুন্নতকে বেশি গুরুত্ব দেওয়া হবে, বুঝতে হবে আপনার মনস্তত্ত্বে অন্য কোনো শয়তান ঢুকে পড়েছে আপনার অজান্তে, আপনি সেটা টের পাচ্ছেন না। যাই হোক, তো এখন এই পেট্রো ডলারের ক্ষতিটা পোষাতে হলে আমেরিকার একমাত্র কৌশল হচ্ছে যুদ্ধ। যুদ্ধকে আমরা মনে করি যে একটা রাষ্ট্র দখল, এটা সেটা হ্যান ত্যান। আসলে যুদ্ধের মূল কারণটাই হচ্ছে কিন্তু অর্থনীতি। অর্থনীতির কারণেই হয়। আপনি দেখবেন যে পবিত্র কোরআনে একটা সূরার নাম আছে, সূরা আনফাল। আনফাল মানে হচ্ছে গনিমত। যুদ্ধে লব্ধ যে অর্থ সম্পদ সেটাকে বলা হয় গনিমত। এইটার উপর একটা বিশাল সূরা, কোরআনের অন্যতম বড় সূরাগুলোর মধ্যে একটা আনফাল, এবং সেখানে এই গনিমত কিভাবে বন্টন হবে সেইটা স্পেসিফিক ভাবে বলে দেওয়া হয়েছে। এবং সেটা কখন বলে দেওয়া হয়েছে? যখন এটা নিয়ে সাহাবীদের মধ্যে মতবিরোধ দেখা দিল। যারা জীবন দিয়ে যুদ্ধ করছে, সেই সৈনিকদের মধ্যে যারা ইসলামের জন্য যুদ্ধ করছে, তাদের মধ্যে গনিমত নিয়ে ঝামেলা হলো। আপনাদের কি বিশ্বাস হয়? মনে হয় এরকম? হ্যাঁ, হয়েছে তো, এটা ইসলামের ইতিহাস। মতবিরোধ তৈরি হয়েছে। বলতে পারেন মারামারি কাটাকাটি হয়েছে কিনা, সেদিকে জানি না আমরা, মারামারি কাটাকাটি, কিন্তু মতবিরোধ তৈরি হয়েছে। একদল বলছে যে হ্যাঁ, আমরা তো যুদ্ধ করেছি, সরাসরি যুদ্ধ করেছি, আমাদের পাওনা আর যারা বাড়িতে বসেছিল তাদের পাওনা এক হবে কেন? এমনও হয়েছে, এমনও হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন গনিমত বন্টন করেছেন, তখন তার বিরুদ্ধে স্বজনপ্রীতির অভিযোগ আনা হয়েছে। যে মুসলমানরা রাসূলের জন্য এত কিছু করেছেন, সেই মুসলমানরা আবার রাসূলকে শুধু এই গনিমতের জন্য স্বজনপ্রীতির অভিযোগ করেছে। এই যে এত কিছু ঘটেছে যে গনিমত নিয়ে, সেই গনিমত লব্ধ হয় যুদ্ধের মাধ্যমে। সো যুদ্ধকে আপনারা যদি মনে করেন যে এটি শুধু জীবন দেওয়া খুব মহান কিছু, এবং হ্যাঁ মহান অবশ্যই, কিন্তু তার সাথে অর্থনীতি ওতপ্রোতভাবে জড়িত। অর্থনীতিও কিন্তু ইসলামের গুরুত্বপূর্ণ পার্ট। এই অর্থনীতি ছাড়া কিন্তু আসলে কিছুই ঘটছে না। এই যে আমেরিকা আজকে এই যে একটা যুদ্ধ চালিয়েছে, তার মূল টার্গেট তার সেই অর্থনীতি চাঙ্গা করা। ইসরায়েলের অর্থনৈতিক অবস্থা খারাপ, আমেরিকার অর্থনীতি খারাপ, এখন তাদের একটা যুদ্ধ দরকার। আর যুদ্ধ যদি করতে হয়, যুদ্ধের অস্ত্র সবচেয়ে কম কাদের? মুসলমানদের। সবচেয়ে কম কাদের? সৌদি আরবের। আপনারা খেয়াল করবেন, ইরানে হামলা করেছে ইসরায়েল। কারণ ইরান কি বলছে? ইরান বলছে সৌদি আরব ও মধ্যপ্রাচ্য ইসরায়েলকে সহযোগিতা করছে। ঠিক আমেরিকা যে টেকনিকটা করে। ইরাকে হামলা করলো কি বলে? বললো যে সাদ্দাম হোসেন ইরাক পারমাণবিক সরঞ্জাম জোগাড় করছে বা সংরক্ষণ করছে, লুকিয়ে রাখছে, অতএব এটাকে ধ্বংস করতে হবে। ধ্বংস করে দিল। পারমাণবিক কি পাওয়া গেছে? ইউরেনিয়াম পাওয়া গেছে? যায়নি। তার ক্ষতিপূরণ দিয়েছো? না, দেয়নি। ইরান ঠিক আমেরিকান সে পন্থা অবলম্বন করছে, বলছে যে এতে সহযোগিতা করছে সৌদি আরব। যেখানে সৌদি আরব ওদের পেট্রো ডলার বন্ধ করে দিয়েছে, চুক্তি বাতিল করেছে, সেখানে সৌদি আরবকে এখন আসামি করছে তারা নাকি ইসরায়েলকে সহযোগিতা করছে। এখন কি হবে? এখন ইরান হচ্ছে সৌদি আরব মধ্যপ্রাচ্যের উপর প্রতিশোধ নিবে। ইতোমধ্যে কিছু হামলার খবর আমরা পেয়েছি, যেগুলো সৌদি আরবের প্রতি করা হয়েছে। সৌদি আরব আরব আমিরাতে করেছে, মধ্যপ্রাচ্যের বিভিন্ন স্থানে ইরান হামলা করেছে। হ্যাঁ, ইরান কিন্তু ইসরায়েলও হামলা করেছে, পানির ট্যাঙ্কিতে হামলা করেছে, অনেক বড় ক্ষয়ক্ষতি। এর আগের হামলায় আমরা শুনলাম যে এত হাজার মিসাইল ছুড়েছে, পরে শুনি এটা এআই ফুটেজ। আমি আজ পর্যন্ত আমেরিকার বড় ধরনের কোনো ক্ষতি করেছে ইরান হামলা করে, বা ইরানের হামলায় ইসরায়েলের কোনো বড় ক্ষয়ক্ষতি হচ্ছে, এরকম কোনো সংবাদ, ফেক সংবাদ ছাড়া দেখি নাই। যে সংবাদগুলো পেয়েছি পরে সেগুলো ফেক প্রমাণিত হয়েছে। তাহলে ইরান এবং ইসরায়েলের মধ্যে আসলে যুদ্ধটা কিসের? সেটা কি সত্যিকারের যুদ্ধ না প্রক্সি যুদ্ধ? বরং প্রত্যেকটা যুদ্ধে ক্ষয়ক্ষতিটা হয় সৌদি আরবে। আজকের এই হামলায় এখন ইরান যদি সৌদি আরবের প্রতি হামলা চালায়, কিংবা সরাসরি সৌদি আরবে না হামলা চালিয়ে বলবো যে আমি মার্কিন স্থাপনায় হামলা চালাচ্ছি। মার্কিন স্থাপনা আর কোথাও নাই, মুসলিম রাষ্ট্র ছাড়া, আরব আমিরাত ছাড়া আর কোথাও মার্কিন স্থাপনা নেই। সরাসরি মার্কিনে হামলা করেন, ইসরায়েলে হামলা করেন, আপনাকে কেন আরব আমিরাতের বুর্জ খলিফায় হামলা করতে হবে? আজকে বাংলাদেশের সাথে মধ্যপ্রাচ্যের যোগাযোগ বিচ্ছিন্ন কেন? ক্ষয়ক্ষতিটা কাদের হচ্ছে? মুসলিম রাষ্ট্রের হচ্ছে, সুন্নি রাষ্ট্রের হচ্ছে। ইসরায়েল সাফার করছে না? করছে না। অর্থাৎ এই আচরণে মনে হয় যে ইরানের আসলে টার্গেটই নয় ইসরায়েলের কিছু করা। এমন কোন শক্তি কি তাদের নেই? তারা যে এত বাগাড়ম্বর করে। এই যে ইসরায়েল দেখলাম একেবারে ইমাম খামেনিকে মেরে ফেললো, তাদের প্রধান ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনিকে হত্যা করলো। এর আগে হত্যা করলো তাদের প্রেসিডেন্টকে, কি
রইসিকে হত্যা করলো। এর আগে দেখলাম আমরা ফিলিস্তিন আন্দোলনের প্রধান নেতাকে হত্যা করা হয়েছে ইরানে। এমন ভাবে হত্যা করা হয় যেন প্রত্যেকটা ঘর, প্রত্যেকটা রুম ইহুদিদের অধীনে আছে, ইহুদি গোয়েন্দাদের হাতে আছে। একেবারে স্পেসিফিক, ঠিক টু দা পয়েন্টে তারা হামলা করে। এবারের হামলাটা খেয়াল করেছেন? একটা মেয়েদের স্কুলে হামলা করেছে। ইসরায়েল কি জানেন এটা মেয়েদের স্কুল? আমেরিকা কি জানেন মেয়েদের স্কুল? এরা কেন মেয়েদের স্কুলে হামলাটা করলো? এরা তো ইরান মেয়েদের নারীদের সাথে বৈষম্যমূলক আচরণ করছে, পড়ালেখা করতে দেয় না, হ্যান দেয় না, ত্যান দেয় না, অনেক কথা বলেছে। কিন্তু এরাই আবার দেখেন নারীদের স্কুলে হামলা করেছে। কারণটা কি বুঝতে পারছেন? এরা কিন্তু বলে একটা আর করে আরেকটা। স্পেসিফিক ওরা কিন্তু অন্য কোনো জায়গায় ইরানের একটা আর্মি বেজে কিন্তু হামলা করতে পারতো, করে না। রইসের উপর হামলা করছে, ফিলিস্তিনের নেতার উপর হামলা করছে, ইভেন খামেনির উপর হামলা করছে, কিন্তু কোনো বেজের উপর হামলা নয়, আর্মি বেজের উপর হামলা নয়, কোনো সামরিক কারখানায় হামলা নয়। অর্থাৎ ইরানের সামরিক শক্তিগুলো কিন্তু অক্ষুণ্ণ রাখছে কারা? ইসরায়েলি রাখছে। আবার ইরানও ইসরায়েলের কোনো সামরিক কারখানায় হামলা করছে না, সামরিক স্থাপনায় হামলা করছে না। তাহলে তাদের যুদ্ধটা আসলে কিসের? মাঝখান থেকে হামলার শিকার হচ্ছে এখন সৌদি আরব। ইসরায়েলও হয়তো সৌদি আরবে হামলা করবে, পাল্টা হামলা করবে। কারণ আমেরিকা হামলা করবে, সৌদি আরব বলবে যে হ্যাঁ, তোমরা আমাদের স্থাপনাগুলোকে রক্ষা করতে পারো নাই, তোমরা জরিমানা দাও। অথবা ইরানের হামলা থেকে বাঁচতে সবচেয়ে বড় টেকনিক যেটা, ইরানের হামলা থেকে বাঁচতে তোমরা অস্ত্র কেনো, আমার থেকে অস্ত্র কেনো, পেট্রোডলারের চুক্তি করো, আমি তোমাদেরকে সামরিক সহায়তা দিব। হ্যাঁ, অর্থনৈতিক এবং সামরিক সহায়তার চুক্তিতেই 80 বছর তারা এই পেট্রোডলারের আধিপত্য মেনে নিয়েছে। অর্থাৎ ডলার ছাড়া পেট্রোল বিক্রি করবে না, এই চুক্তি তারা 80 বছর টিকিয়ে রেখেছিল শুধু এই আর্থিক নিরাপত্তা, অর্থনৈতিক নিরাপত্তা এবং সামরিক নিরাপত্তার জন্য। এখন যারা সৌদি আরবকে গালি দেন আরো বেশি করে দেন, সৌদি আরব তার আমার কিছু না। কিন্তু যখনই সৌদি আরব ইরানের পেট থেকে বের হওয়ার, মানে আমেরিকার পেট থেকে বের হওয়ার চেষ্টা করে, তখনই কেন ইরান সৌদি আরবের উপর এই ধরনের যুদ্ধ চাপিয়ে দেয়? কিংবা ইরান, ইসরায়েল, যুক্তরাষ্ট্র সবাই সম্মিলিতভাবে সৌদি আরবকে বারবার বাধ্য করে। আরো একবারের ঘটনা মনে করিয়ে দিই, খাশোগি হত্যার সময় সৌদি আরবকে সেম বাধ্য করা হয়েছে। যখন একটা ইন্টারভিউতে মোহাম্মদ বিন সালমান বলেছে আমরা আর এককভাবে আমেরিকার উপর নির্ভরশীল থাকতে চাই না, রাশিয়া সফর করলেন, বিশাল পণাঢ্য সংবর্ধনা পেলেন, এবং তারপরেই খাশোগি হত্যায় মোহাম্মদ বিন সালমানকে ফাঁসিয়ে দেওয়া হলো। এমবিএস নাম দিয়ে তার বিরুদ্ধে মিডিয়াকে যাচ্ছে তাই ভাবে ব্যবহার করা হলো। সমস্ত মিডিয়ায় খাশোগি হত্যা। তার আগে 400-র অধিক সাংবাদিক হত্যা হয়েছে, সেগুলো কোনো সংবাদ মিডিয়ায় নেই, পুরোপুরি ব্ল্যাক আউট। এই যে মিডিয়ার ব্ল্যাক আউট খেলা এবং কোনোটাকে এমফ্যাসিস করা, গুরুত্ব দেওয়া, শিবিরের কোনো ছেলে একটা নারীর ছেলে একটা শিবিরের নয়, প্রোফাইলে হয়তো জামাত শিবিরের কোনো আইডেন্টিটি কিছু থাকতে পারে, সেও যদি একটা ফেসবুকে যে এর ধর্ষণ করা উচিত, ধর্ষণ হইলেও কার আপত্তি থাকবে, এইটা নিয়েও ঝাড়ু মিছিল করেছে। কিন্তু আজকে ধর্ষণ নিয়ে দেখেন ছাত্র দলের কোনো কর্মসূচি নেই। একের পর এক শিশু ধর্ষণ করছে এবং তাতে বিএনপি ছাত্র দল ধরা পড়তেছে, কোনো কর্মসূচি নেই। ঠিক সেম, এবং মিডিয়াও এগুলো ব্ল্যাক আউট করে দেয়। এই মিডিয়ার ব্ল্যাক আউট খেলাটা কিন্তু সারা বিশ্বে চলছে। খাশোগি হত্যার সেই ঘটনা দিয়ে যে চুক্তি থেকে, অর্থাৎ পারমাণবিক একটা চুক্তির কথা ছিল, এবং ওই যে সৌদি আরব যে বলেছিল আমরা এককভাবে আমেরিকার ইয়েতে বন্দী থাকতে চাই না বা আমেরিকার সহযোগিতা চাই না, তো সেটা এর পরপরই এমনভাবে এমবিএস কে ফাঁসানো হয়েছে যে তার এখন জেলে যেতে হবে। একজন সাংবাদিক, তাও আবার তুরস্কে মারা গেছে, সেই সাংবাদিক হত্যার সাথে এমন ভাবে তাকে ফ্রেমিং করা হয়েছে যে মানে সম্পূর্ণভাবেই এমবিএস ফেসে যান। অর্থাৎ পরবর্তী কি বলে এটাকে, ওদের সৌদি বাদশাহ সে হতে পারবেন না, তাকে এখন নথি স্বীকার করতে হবে আমেরিকার কাছে। এবং আমরা দেখলাম যে পর্দার আড়ালে আবার সৌদি আরব নথি স্বীকার করলো, এবং তখন আবার তার পক্ষে সংবাদ আসলো, সিএনএন টিএনএন সব এই সমস্ত গোয়েন্দা রিপোর্টকে আমেরিকা অস্বীকার করলো। অর্থাৎ আমেরিকা তাকে আবার গ্রহণ করে নিল। তার বিরুদ্ধে যত অপবাদ আছে, আপনারা এখন খাশোগি হত্যার জন্য আর কখনো সৌদি আরবকে দায়ী করছেন না। এই যে আপনারা মিডিয়ার পাপেট হয়ে গেছেন, আপনারা গালি দিচ্ছেন সৌদি আরবকে পাপেট বলে, কিন্তু আসলে আপনারা পশ্চিমা মিডিয়ার এবং প্রাচ্য মিডিয়ার, ভারতীয় মিডিয়ার পাপেট। আপনারা তাদের দেওয়া বয়ানকে, বাংলাদেশে আমরা দেখেছি
মিডিয়া বয়ান তৈরি করেছে জামাতের বিরুদ্ধে রাজাকার বলে, তারা ধর্ষণকারী, তারা এইটা সেইটা। কিন্তু আজ পর্যন্ত আমার আমার এই লাইফে আমি কোনো একজন মানুষকে পাইনি যে সচক্ষে দেখেছে যে জামাতের কোনো লোক কোনো নারীর উপর নির্যাতন করেছে, কিংবা কোনো অস্ত্র নিয়ে মুক্তিযোদ্ধাদের উপর হামলা করেছে, বা অস্ত্র তাদের হাতে দেখেছে এই যুদ্ধের আমলে, যুদ্ধের সময়টাতে। কিন্তু মিডিয়া, সিনেমা টিনেমা ইত্যাদি দিয়ে এমন ভাবে এটাকে, এই যে বয়ানটা তৈরি করেছে ইন্ডিয়া, সেই বয়ানকে কোরআনের মতো বিশ্বাস করেন আপনারা, করে গত 54 বছর যাবৎ জামাতকে সেই একটা ফ্রেমিং কিন্তু করেছেন যে এরাই রাজাকার। এখনো দেখি অনেকে ভালো মুসলিম, খুব ইমানদার, খুব নামাজ কালাম করে, তাও জামাতকে শুধু ঘৃণা করে, তারা রাজাকার ছিল। কিন্তু রাজাকার আদৌ ছিল কিনা, নাকি সেদিন বিহারি মুসলিমদেরকে হত্যা করেছে মুক্তিযোদ্ধা নাম দিয়ে আওয়ামী লীগ, ভারতের অনুচরেরা, এই সত্যগুলো তারা কখনো ঘেটে দেখার চেষ্টাও করে না। এগুলো বললে তারা উল্টো আপনাকে রাজাকার বলবে। এই যে মিডিয়ার দাস, পাপেট হয়েছেন আপনারা, এই মিডিয়ার পাপেটেরা, এই পশ্চিমা মিডিয়ার পাপেটেরা আবার সৌদি আরবকে পাপেট বলেন। হ্যাঁ, অবশ্যই সৌদি আরব পাপেট, কিন্তু তার চেয়ে বড় পাপেট আপনারা। আর সৌদি আরব যখনই আপনার এই পাপেটগিরি থেকে বের হতে চায়, আপনারা আবার তাকে জোর করে পাপেট বানান। আজকে সৌদি আরবের পক্ষে কেউ নেই, থাকবেন না আপনারা। আপনারা যখন সৌদি আরবে হামলা হয়, আমি দেখি আলহামদুলিল্লাহ বলেন। একটু চিন্তা করে বলবেন, একটু চিন্তা করে বলবেন। আজকে এই যে কাল থেকে পরশু বা কিছুদিনের মধ্যে আবার হয়তো সৌদি আরব সত্যিকার অর্থে পেট্রোডলারের চুক্তি করবে আমেরিকার সাথে। তা না হলে ইরানকে দিয়ে সৌদি আরবকে ধ্বংস করবে আমেরিকা। কি করবে সৌদি আরব? অবশ্যই আবার সে মধ্যপ্রাচ্য, আবার সেই মানে তাদের তেল বিক্রি করতে হবে ডলার দিয়ে, ডলার দিয়ে কিনতে হবে। আগে আপনি ডলার কিনবেন, তারপরে আপনি সৌদি থেকে তেল কিনবেন। অর্থাৎ আপনি যত তেল সৌদি থেকে কিনবেন, তার রেশিও পাবে, লাভ পাবে আমেরিকা। তো আপনারা কবে পাপেট গিরি ছাড়বেন সেটা আপনারা সিদ্ধান্ত নেন। সৌদি আরব আপাতত আপনারা যতক্ষণ না নিজেদের মনস্তত্ত্ব থেকে এই দাসত্ব ত্যাগ করতে পারছেন, আমেরিকার এবং মিডিয়ার এবং ইসরায়েলের ছড়ানো বয়ান থেকে নিজেদেরকে মুক্ত করতে না পারছেন, স্বাধীন করতে না পারছেন, ততদিন পর্যন্ত আপনারা পাপেট, এবং আপনারা মুসলমানরা যতদিন পাপেট থাকবেন, ততদিন সৌদি আরব পাপেট হিসেবেই ভূমিকা রাখবে। অতএব শুধু সৌদি আরবকে গালি দেবেন না। আর ইরানের এই যুদ্ধ নিয়ে আপনাদের এত মাথা ব্যথার কোনো দরকার নেই। এই যুদ্ধ থেমে যাবে। সৌদি আরব যখনই রাজি হয়ে যাবে আমেরিকার দায় পরিশোধের জন্য বা চুক্তির জন্য, দেখবেন আমেরিকা সবকিছু আবার ঠান্ডা করে দিবে, এবং ইরান আমেরিকার কথাতে আবার সবকিছু ক্লোজ করে ফেলবে। আর আপনার এত আশঙ্কার কিছু নেই। ইসরায়েল ইরানের আহামরি কোনো ক্ষতি অতীতেও করে নাই, কোনো এয়ারবেজে কিংবা কোনো সেনার সামরিক কারখানায় কিংবা সামরিক বেইজে হামলা করেনি। ইরানও ইসরায়েলে কোনো এই ধরনের হামলা করবে না, আমেরিকাতে তো নয়ই। যা ক্ষতি হবার হতে পারে সৌদি আরবের, মধ্যপ্রাচ্যের যা হয়েছে আর কিছু হতে পারে। যদি এটা আটকাতে হয়, সৌদি আরবকে আবার সেই পেট্রোডলারের চুক্তিতে যেতে হবে। ইতিমধ্যে মধ্যপ্রাচ্যের একটা মিটিং হয়ে গেছে, হয়তো তাদের সেখান থেকে সিদ্ধান্ত আসবে। এই যে চুক্তি নবায়ন তারা না করার সিদ্ধান্ত নিয়েছিল, হয়তো আবার তাদেরকে চুক্তি করতে হবে, তারা আবার পাপেট হবে। আর আপনারা আবার তাকে পাপেট বলে গালি দিয়ে নিজেরাই আসলে মূলত পাপেটগিরি করবেন। মুসলমানদের এই পরিণতি ভোগ করার জন্য অগ্রিম শুভেচ্ছা জানিয়ে আজকের মতো শেষ করছি। আল্লাহ হাফেজ।